শুরু করছি আমাদের নতুন সিরিজ আন্দামান নয়া আন্দাজে। আজকে আমাদের সিরিজের প্রথম পর্ব কালা পানির কালকুঠুরিতে আপনাদেরকে স্বাগত। লাউঞ্জ থেকে বাসে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের জন্য যাত্রা শুরু করবে। ঘড়িতে বাজে 9:05। আমাদের ফ্লাইট একদম ঠিক সময় ছেড়ে দিয়েছে। নিচের দিকে ক্রমশ ছোট হয়ে মেঘের সাথে মিশে যাচ্ছে আমার কলকাতা শহর। আমরা ল্যান্ড করে গেছি পোর্ট ব্লেয়ারের বাইরে থেকে। আশপাশটা কিছুটা এই রকম। অন্যান্য এয়ারপোর্টের তুলনায় এই জায়গাটা বেশ কিছুটা শুনশান লাগছে আমার। বাইরে বেরিয়ে একটা অটো নেব আর রওনা দেব সিপি ঘাটের ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ারের অর্থাৎ আন্দামানের ভারত সেবাশ্রম সংঘ, উল্টো দিকে বিস্তীর্ণ জলা। এই পুরো জলা অঞ্চলটাই ভারত সেবাশ্রম সংঘের নিজেদের। কিন্তু মজা হচ্ছে এত পরিযায়ী পাখি এসেছে, প্রচুর পরিযায়ী পাখি এসেছে, মানে আসা শুরু করেছে। এটাকে নাকি ভরে থাকে, আর কদিন পরে আসলে দেখবো এটা নাকি পুরো ভরে থাকে। জল দেখা যায় না, এরকম একটা অবস্থা। এই যে ছোট্ট হাঁস একখানা, সে সাঁতার কেটে কেটে চলেছে। সময় নষ্ট করব না, এবারে চলুন সেলুলার জেল। আজ থেকে প্রায় 30-32 বছর আগে আমি এখানে এসেছিলাম। আজ এই জায়গাটায় আমি দ্বিতীয়বার পা রাখছি এবং অদ্ভুত পার্থক্য বুঝতে পারছি সেই পুরনো দিনগুলোর সাথে। ভাঙাচোরা জেলকে মেরামত করে অনেক চাকচিক্যে ভরিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। তবে ভেতরের ইতিহাসটা পরিবর্তন করা কোনো দিনই সম্ভব নয়। বিপ্লবীদের প্রতি যে ভয়ানক অত্যাচারের গল্পগুলো এই জেলের প্রত্যেকটি ইটকে শোকাহত করে রেখেছে চিরদিনের জন্য, আজ আপনাদের তা ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখি জেলের ঘরগুলোকে। বিভিন্ন ষড়যন্ত্র কেস, অর্থাৎ আলিপুর ষড়যন্ত্র কেসে এখানে অনেকের নাম রয়েছে। যারা এখানে রয়েছে উপেন্দ্রনাথ ব্যানার্জি, উল্লাসকর দত্ত। এই উল্লাসকর দত্ত নিয়ে আমরা কিছুটা পড়াশুনো করেছিলাম আগে। সুধীর কুমার সরকার, ইন্দুভূষণ রায়, মানে কত পড়ব, সবারই নাম তো পড়া সম্ভব নয়। প্রত্যেককেই নমস্কার জানাচ্ছি আমার অন্তরের, মানে আমার হৃদয় থেকে, আমার অন্তরের আত্মা থেকে আমি জানাচ্ছি। এই এদের প্রতি যে নারকীয় অত্যাচার বা যে কষ্টগুলো হয়েছিল, তার মধ্যে 600 জন মতন বাঙালিই ছিলেন। এটা নেতাজি গ্যালারি। ওনার বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি এখানে রাখা আছে। এখানে ওনার মা প্রভাবতী দেবীর ছবি, কটকের ওনাদের বাড়ি এবং সুভাষগ্রাম কোদালিয়ার বাড়ির ছবিও এখানে আছে। চলে এসেছি নেতাজি গঠিত ঝাঁসির রানী রেজিমেন্টের ছবিতে। এই রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন, যিনি পরে লক্ষ্মী সাহেগল নামে পরিচিত হন। এখানে রয়েছে পাহারারত প্রহরীদের পোশাক, তাদের বেল্ট, ইউনিফর্ম এবং অন্যান্য পোশাক। রয়েছে তাদের মাথার টুপি, পাশে রয়েছে একটা ডিক্লারেশন। তখনকার তালা। এই যে বড় বড় গাছের গুঁড়িগুলো দেখছেন, এইগুলো কয়েদিদের দিয়ে কাটিয়ে টানিয়ে নিয়ে যাওয়া হতো। আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী সেই যুগের সেই প্রাচীন অশ্বত্থ গাছ। কত শত আর্তনাদ আর বীরত্বের কাহিনী এই গাছের পাতায় পাতায় আজও যেন ফিস ফিস করে কথা বলে। আমি এখন দাঁড়িয়ে আছি সেলুলার জেলের ঠিক সেই হৃৎপিণ্ডে, যেখান থেকে অক্টোপাসের হাতের মতো ছড়িয়ে পড়া 7টি উইংসকে দেখা যায়।
এখান থেকে এক সময় চলতো বিপ্লবীদের ওপর কড়া নজরদারি। নিরন্তর জ্বলছে স্বতন্ত্র জ্যোতি। এখানে দুটি স্বতন্ত্র জ্যোতি রয়েছে, একটা এখানে আর একটা একটু পাশে। সামনে তাকালে দেখা যায় সারিবদ্ধ ওই ছোট্ট ছোট্ট ঘরগুলো, ঠিক যেন পায়রার বাসার মতো ছোট এক একটি সেল, যেখানে বন্দি ছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন আর অদম্য জেদ। আপনারা যারা এই মুহূর্তে আন্দামান আসতে পারছেন না, অথচ এরকম একটি জেল দেখার খুব ইচ্ছা রয়েছে মনে, তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা চাইলে আমাদের কলকাতায় আলিপুর জেল, যেটি বর্তমানে মিউজিয়াম হয়ে গেছে, সেখানে গিয়েও দেখতে পারেন। অনেকটা একই রকম ছবি আপনারা দেখতে পাবেন। ভবিষ্যতে শুধুমাত্র আলিপুর জেলের ওপরেও একটা ভিডিও করার ইচ্ছে আমাদের রয়েছে। যাই হোক, আন্দামানে ফেরত আসি। এই যে অঞ্চলটা দেখছেন, সন্ধেবেলায় এখানেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের একটা সুন্দর শো রয়েছে, যেটা মাস্ট ওয়াচ, মিস করা একদম চলবে না। আমরা আসব, তখন বাকি আপডেট দেব। চলুন এগিয়ে যাই। সামনে দেখা যাচ্ছে ফ্লগিং ফ্রেম, বাংলায় যাকে বলা হয় টিকটিকি। বিপ্লবীদের এখানেই বেঁধে মারধর করা হতো। আমরা শচীন্দ্রনাথ সান্যাল মহাশয়ের সেলের ভেতরে রয়েছি। খাবার পাত্র লোহা দিয়ে তৈরি, লাপসি খাওয়ার জন্যে এই পাত্র ছিল। কি সুন্দর তরতাজা ছেলেগুলো, বাংলার ছেলে, তারা ওইভাবে জেল খেটে দেশের স্বাধীনতার পথ সুগম করে দিয়ে গেল। এই তাদের কম্বল, এরকম একটা কম্বল থাকতো, শীতকালে কম্বলটা পেতে পারত। এইটুকুনি জানলা, এখান থেকেই যতটুকুনি হাওয়া যাতায়াত করতো, বাকি সময়টা এই সেলেই তাদের কাটাতে হতো। জেলের দুর্ভেদ্য হ্যান্ডলক, এটাও কিন্তু একটা দেখার জিনিস। আমরা সেই সেলের মধ্যে দিয়ে বেড়াচ্ছি, আর বীর সাভারকরের সেলে আমরা এখন ঢুকছি। আমি বেরিয়ে পড়ানোর ছবি। নিচে পরবর্তী ক্ষেত্রে সাভারকরের ছবি। বর্তমানে আমরা রয়েছি সেলুলার জেলের ছাদে। এই বিশাল সেন্ট্রাল টাওয়ার থেকেই একসময় অক্টোপাসের 7টি হাতের মতো ছড়িয়েছিল 7টি উইংস। 1906 সালে তৈরি হওয়া এই স্থাপত্য ছিল ব্রিটিশদের এক নিপুণ আর নিষ্ঠুর পরিকল্পনা। কিন্তু আজ তাকালে আমরা শুধু 3টি উইংস দেখতে পাই। জেলটি বানানোর জন্য সেই সময় বার্মা থেকে ইট আনানো হয়েছিল। 1941 সালের বিধ্বংসী ভূমিকম্পে এই জেলের ব্যাপক ক্ষতি হয় এবং 4টি উইংস প্রায় ভেঙে পড়ে। স্বাধীনতার পর যখন দেশ ভাগ হয় এবং সময়ের বিবর্তনে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলিকে সরিয়ে ফেলা হয়, বর্তমানে অবশিষ্ট 3টি উইংস আমাদের সেই যন্ত্রণাদায়ক ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। এই সেই ওয়াচ টাওয়ার, যার মাথায় উঠে প্রহরীরা একসাথে 7টি উইংসকেই দেখতে পেতেন। সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ, দেখেছেন তো, চারিদিকটা জলে ঘেরা। অর্থাৎ কোনোভাবে যদি পালিয়েও যাওয়া যায় এই জেলের বাইরে, দ্বীপ ছেড়ে যাওয়া যেত না। কালাপানি তাই সত্যি একটা অভিশাপ ছিল সে যুগের বিপ্লবীদের।
এই যে এখানে পরপর দুটি উইংস দেখা যাচ্ছে, আর দূরে নীল সমুদ্র যাকে পার করা যায় না, এটা তৃতীয় উইংস। আর বাকিগুলো বললাম যে ধ্বংস হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি কারখানাতে, সেলুলার জেলের কারখানা। এখানে বিশাল হলঘর মতন রয়েছে, যেখানে ছিল কারখানা। এই কারখানার ভেতরে আমরা ঢুকে গেছি। এখানে তেলের কল, অর্থাৎ তেলের ঘানি ছিল। সেই তেলের ঘানি হচ্ছে এইটা। এই তেলের ঘানি এইখান দিয়ে ঘোরানো হতো সরু হ্যান্ডেল ধরে, আর এইখানে রয়েছে বাটখারা দিয়ে দেওয়া হতো ওয়েট। যত ওয়েট দেওয়া হবে তত তেল ভাঙাইটা ভালো করে হবে, তেলের পেশাইটা। আর এই ছিল, এইগুলো আমরা সাধারণত গরু দিয়ে টানাতে দেখেছি, কিন্তু এখানে কয়েদিদের দিয়ে টানানো হতো এবং তাদের একটা বিশাল রকমের টার্গেট দিয়ে দেওয়া হতো, যে টার্গেট করা খুব কষ্টকর ছিল, না হলেই তাদের টিকটিকিতে বেঁধে মারধর করা হতো। আচ্ছা, এখানে রয়েছে নারকোল ছাড়ানো এবং সেই ছোবড়া দিয়ে দড়ি বানানো। এটা হচ্ছে সেই দড়ি বানানোর যন্ত্র। পাকিয়ে 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 হাতে ঘুরিয়ে এই নারকেলের ছোবড়া ছাড়াতে ছাড়াতে হাতে ছাল চামড়া কিছু থাকতো না। এখানে প্রথমে বাড়ি মেরে মেরে সেই ছোবড়াটাকে ছাড়ানো হতো। হাতে কিছু ছাল চামড়া থাকতো না, প্রচুর কষ্ট হতো। তারপরে পাকিয়ে পাকিয়ে এখানে সেই দড়িগুলোকে, নারকেলের দড়িগুলোকে বানানো হতো, যেটা ছিল খুবই কষ্ট সাপেক্ষ। আচ্ছা, আমরা আবার চলে এসেছি এইখানে। যদি কেউ একটু ফাঁক দিত, কামে ফাঁক এতটুক চাবুক, সেই হচ্ছে ব্যাপার। এখানে সেই টিকটিকিতে বেঁধে পিছনে চাবুক লাগানো হতো। এবং দেখুন, ইংরেজরা এগুলো কি সুন্দরভাবে আমাদের দিয়ে আমাদেরকে শাস্তির বিধান করেছিল। এই সেই চাবুক, দুর্ধর্ষ নীতি। ফ্রগিং ফ্রেম, যেটাকে ইংরেজিতে বলে ফ্রগিং ফ্রেম। পানিশমেন্ট ড্রেস, এই যে চটের বস্তা, সেই চটের বস্তা দিয়ে জামা কাপড় বানিয়ে তাদের পরতে দেওয়া হতো, যেটা হাত পা চুলকাতো। আর এই যে কোমরে বেরি, হাতে হাত করা, কোমরে বেরি, কত রকমের ফন্দি ছিল শাস্তি দেওয়ার। মানুষকে শাস্তি দেওয়ার কত রকমের ফন্দি তারা আবিষ্কার করেছিল। এই যে আর একটা, এখানে বেরিটা সোজা ছিল, একটুও সোজা হতে পারতো না। গা হাত পা চুলকালে চুলকাতে পারতো না, একটুও নিচু হতে পারতো না। গলার সঙ্গে হাতের সঙ্গে বেঁধে পায়ের সঙ্গে এইভাবে বেরি করা হতো। এই রকম নিষ্ঠুরতার কি কোনো প্রয়োজন ছিল? অনেক কয়েদি চিন্তা করতেন যে এর থেকে মরে যাওয়া বোধহয় ভালো। এই এক বীভৎস যন্ত্রণা। শুধু এই সমস্ত শাস্তি দিয়েই ক্ষান্ত ছিল না আমাদের ইংরেজ বাহাদুর। অন্তিম দৃশ্য ছিল ফাঁসি কাঠে ঝোলানো। আমরা এখানে এসে লক্ষ্য করছি সেই ফাঁসি ঘর। ভেতরে যাব আমরা ফাঁসি কাঠ দেখতে, গ্যালোজ যাকে বলা হয়, ফাঁসি ঘর। তো চলুন একবার সবাই মিলেই সেই দুঃখটা নিয়ে আসি। এখানে কাঠের যে সমস্ত পাটাতন ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে 3 জনের ফাঁসি এখানে দেওয়া যেত। তো এই দেখুন, এই ফাঁসির রজ্জু আস্তে আস্তে উঠে গেছে উপরে এই বিমটাতে। এখান থেকে এই রজ্জুটা ঝুলছে। আমরা এইখান থেকে এই যে হাতলটা দেখা যাচ্ছে ফাঁসুরে, এই হাতলটাকে টেনে দিত। এই হাতলটাকে টেনে দিলেই এখানকার যে কাঠ বা পাটাতন রয়েছে, এই পাটাতনটা হঠাৎ করে সরে যেত। আর এই পাটাতনটা সরে গেলেই পুরো শরীরটা
নিচে ঝুলে যেত, 2-4 বার এই যে দড়িটা দুলতো, তারপরেই সব শেষ। এরপরে এই যে জায়গা রয়েছে, এই জায়গা দিয়ে বডি আনতে যাওয়া হতো বিপ্লবীদের। এই যে আমরা উপরে দেখে আসলাম ফাঁসি ঘরের যে কাঠামো, এইখান দিয়ে আমাদের মহান বিপ্লবীদের শরীর নিচে ঝুলে যেত। তারপরে এখান থেকে সেই শরীর, মৃত শরীর সংগ্রহ করে ওপরে নিয়ে যাওয়া হতো, এবং সেটা এই দরজা দিয়েই নিয়ে যাওয়া হতো। এই এক হৃদয় বিদারক ঘটনা। মনটা বড্ড ভারী হয়ে উঠেছিল। এখনো রাত্রের লাইট অ্যান্ড সাউন্ড দেখা বাকি আছে। আমরা বেরিয়ে এলাম। বাইরের এই জায়গাটাকে বলা হয় বীর সাভারকর পার্ক। এই সেলুলার জেল চত্বরটা বড্ড শোকাহত, বড্ড গভীর, শান্ত, মনে করিয়ে দেয় ভারতবর্ষের ইতিহাস, কিভাবে আজ স্বাধীন ভারতবর্ষের জন্ম হলো। ভারত মাতার সেই জেদি পুত্রদের বেশ কিছু জনের মূর্তি রয়েছে এখানে। এখানেই ভারী মন নিয়ে বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম। তারপর আবার সন্ধেবেলায় যেতে হবে সেই সেলুলার জেল প্রাঙ্গণে, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখার পালা। সন্ধে ঘনিয়ে আসছে, লাইট জ্বলে উঠেছে জেলের গায়ে। এবার আমরা লাইনে দাঁড়াবো। ভিতরে সারা দিনের ক্লান্ত পর্যটকরা অপেক্ষা করছেন শো শুরু হবার। শো এর ভিডিও করার অনুমতি নেই, তাই নিতে পারলাম না। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ দেখতে ভুলবেন না চারু কম্পাস। ভালো থাকবেন।